সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমি শরীফ। আজকে পর্বে আমি ভেরিয়েবল নিয়ে আলোচনা করব। সাধারণভাবে যার মধ্যে কোনো ভ্যালু রাখা হয় তাকে ভেরিয়েবল বলা হয়। তো সি প্রোগ্রামিং এর ভেরিয়েবলের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে, যেমন প্রত্যেকটি ভেরিয়েবলের একটা নির্দিষ্ট নাম থাকবে, আবার প্রতিটি ভেরিয়েবলের একটি নির্দিষ্ট ধরনের টাইপ থাকবে, আর ভেরিয়েবলকে প্রোগ্রামের শুরুতেই ডিক্লেয়ার করে দিতে লাগবে। এই জিনিসগুলো হচ্ছে সি প্রোগ্রামিং এর ভেরিয়েবলের বৈশিষ্ট্য। তো প্রত্যেকটি ভেরিয়েবলের একটি নির্দিষ্ট নাম থাকবে এবং নির্দিষ্ট টাইপ থাকবে। এখন আমরা দেখব কিভাবে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করতে হয়। ভেরিয়েবল ডিক্লেয়ার করার আগে প্রথমে হচ্ছে ভেরিয়েবলের টাইপ। ইন্টিজার দিচ্ছি, ইন্টিজার হচ্ছে একটা ভেরিয়েবলের টাইপ। এর মানে হচ্ছে যে আমরা যে ভেরিয়েবলটা রাখবো তার ভ্যালু অথবা তার মান হবে ইন্টিজার অর্থাৎ পূর্ণ সংখ্যা। এখন একটা নিব যে ইন্টিজার একটা ভেরিয়েবল নিব, সেটা var নিচ্ছে একটা ভেরিয়েবল নিলাম, তারপর সেমিকোলন। এর মানে হচ্ছে যে আমার ডিক্লারেশন পর্ব শেষ হলো সেমিকোলন দেওয়ার সঙ্গে। আর varটা হচ্ছে ভেরিয়েবলের নাম। সো যেটা বললাম যে প্রত্যেকটি ভেরিয়েবলের একটা নির্দিষ্ট নাম থাকবে, নির্দিষ্ট টাইপ থাকবে, এবং এভাবে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করতে হয়। আবার ভেরিয়েবল ডিক্লেয়ার করার কিছু নিয়ম আছে, যেমন আমরা সবকিছু ভেরিয়েবল হিসেবে নিতে পারবো না। ভেরিয়েবল ডিক্লেয়ার করা যে নিয়মটা হচ্ছে, ভেরিয়েবলের নামটা শুরু হবে আন্ডারস্কোর অথবা ছোট হাতের অক্ষর অথবা বড় হাতের অক্ষর দিয়ে। আলফাবেটিক অক্ষরগুলো ছোট অথবা বড় হাতের অক্ষর অথবা আন্ডারস্কোর দিয়ে শুরু হবে। ডিজিট দিয়ে শুরু হতে পারবে না, অন্য কোনো ক্যারেক্টার দিয়ে শুরু হতে পারবে না। অন্য কোনো ক্যারেক্টার বলতে যেমন $সাইন দিয়ে শুরু হতে পারবে না, আবার ডিজিট দিয়ে 1 2 3 4 এগুলো দিয়ে শুরু হতে পারবে না। অর্থাৎ ভেরিয়েবল হিসেবে ভ্যালিড ভেরিয়েবল গুলো হচ্ছে আন্ডারস্কোর var হতে পারে, এটা একটা ভ্যালিড ভেরিয়েবল হতে পারে। ভ্যালিড ভেরিয়েবলের মধ্যে হতে পারে যে শরীফ আন্ডারস্কোর CSE, এটা ভ্যালিড একটা ভেরিয়েবল হতে পারে। ভ্যালিড ভেরিয়েবল হতে পারে আন্ডারস্কোর 1 2 3। ভ্যালিড ভেরিয়েবল হতে পারে A1 2 3। এই সবগুলো হচ্ছে ভ্যালিড ভেরিয়েবল, কারণ এগুলো হয় আন্ডারস্কোর দিয়ে শুরু হয়েছে অথবা ছোট হাতের অক্ষর দিয়ে শুরু হয়েছে, বড় হাতের অক্ষর দিয়ে শুরু হতে পারে, যেমন বড় হাতের A B C এটা হতে পারে। এটা হচ্ছে যে ভেরিয়েবলে ডিক্লেয়ার করার নিয়ম। কিন্তু ভেরিয়েবলে ডিক্লেয়ার এগুলোর বাইরে হতে পারে না, যেমন প্রথমেই 1 দিয়ে 2 3 এভাবে শুরু হতে পারবে না। আন্ডারস্কোর বাদ দিয়ে অন্য কোনো সাইন আমরা ইউজ করতে পারবো না, যেমন আমরা এই চিহ্ন দিয়ে এস, এটা কখনোই ভেরিয়েবল হিসেবে আমরা ডিক্লেয়ার করতে পারবো না। এই জিনিসগুলো মাথায় রাখতে লাগবে যে ভেরিয়েবল ডিক্লারেশনের সময়। আবার একটা জিনিস যে ভেরিয়েবলের সি প্রোগ্রামিং এ আমরা যেগুলো ইউজ করি সেগুলো হচ্ছে সবগুলো কেস সেন্সিটিভ, অর্থাৎ ছোট হাতের অক্ষর বড় হাতের অক্ষরের মধ্যে পার্থক্য আছে। যেমন আমরা যদি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি var, এর সঙ্গে var এর পার্থক্য রয়েছে, এবং এই দুটো জিনিস একই না। এই দুটো ভেরিয়েবল আলাদা কিছুকে মিন করে। প্রোগ্রামে একটা ভেরিয়েবল একবারই ডিক্লেয়ার করা যায়, প্রোগ্রামে এক ফাংশনে একটা ভেরিয়েবল একবারই ডিক্লেয়ার করা যায়, প্রোগ্রামে একাধিকবার ডিক্লেয়ার করা যায়, তবে সেটা আমরা পরে শুনবো, পরে দেখব। সো এখন আসি যে ভেরিয়েবল হিসেবে এটাকে ডিক্লেয়ার করার পাশাপাশি আমি var কেও ডিক্লেয়ার করতে পারি, কারণ এই দুটো হচ্ছে কেস সেন্সিটিভ না, কেস সেন্সিটিভ ব্যাপার যে ছোট হাতের অক্ষর বড় হাতের অক্ষরের মধ্যে পার্থক্য ছিল। এখন আমরা কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করব? এইভাবে ডিক্লেয়ার করতে পারি। এখন একাধিক যদি আমরা ভেরিয়েবল ইউজ করি সেটা কিভাবে ডিক্লেয়ার করতে পারি? একাধিকভাবে ভেরিয়েবল ইউজ করলে সেটা আমরা আলাদা লাইনে দিতে পারি, যেমন ইন্ট var2 ভেরিয়েবল 2, তারপর ইন্ট ইন দি ইন্টিজার বোঝাচ্ছে পূর্ণ সংখ্যা ভেরিয়েবল 3। আমরা এভাবেও ডিক্লেয়ার করতে পারি। আবার সবগুলোকে এক লাইনের মধ্যে ডিক্লেয়ার করতে পারি। সেক্ষেত্রে আবার এই ব্যাপারটা হবে এরকম যে ভেরিয়েবল তারপর কমা দিলাম, কমা দিয়ে লিখতে হবে ভেরিয়েবল 1, সেমিকোলন দেওয়া যাবে না, 2। এভাবে দিলে আমরা তিনটা ভেরিয়েবল ইন্টিজার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়ে যায়। এখন হচ্ছে আমি ভেরিয়েবলের মধ্যে মান দিব, এর মধ্যে কারণ আগেই বলেছি যে
ভেরিয়েবল হচ্ছে যার মধ্যে ভ্যালু রাখা হয়, তাকেই বলা হয় ভেরিয়েবল। সো আমি এখন এর মধ্যে ভ্যালু দিব। ভ্যালু দেওয়ার যে সিস্টেমটা হচ্ছে যে ইকুয়াল সাইন দিতে লাগে, যেমন অ্যাসাইনমেন্ট অপারেটর বলা হয় var = 5। ইকুয়ালকে বলা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। এর কাজটা হচ্ছে যে এই পাশে ডান পাশে যে থাকবে তার মানটা বাম পাশেরটাকে মধ্যে অ্যাসাইন করে দেওয়া, বাম পাশের মধ্যে অ্যাসাইন করে দেওয়া। এর অর্থ হচ্ছে যে আমি var এর মান 5 অ্যাসাইন করে দিলাম, এটাই মানে হচ্ছে যে এটা var এর মান 5। এই স্টেটমেন্টটা লেখার পরে ভেরিয়েবল var এই ভেরিয়েবলটার মান হচ্ছে 5। আবার এটাকে আমরা যখন আমরা ডিক্লেয়ার করছি সেই সময় ইনিশিয়ালাইজ করে দিতে পারি। সেক্ষেত্রে এরকম করে এভাবে হতে পারে, যেমন var = 5 দিতে পারি, var1 = 6, var2 = 7, এভাবে আমরা ডিক্লেয়ার করে দিতে পারি, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। আবার ভেরিয়েবলের মান এখানে আমি যে চেঞ্জ করে দেই, var = 6 দিয়ে দিলাম। এর মানে হচ্ছে var এর মান যখন 5, এখানে এই লাইনের পর var এর মান হচ্ছে 5, var1 এর মান হচ্ছে 6, var2 এর মান হচ্ছে 7। আবার কিন্তু এলএন স্টেটমেন্ট শেষ হওয়ার পরে, স্টেটমেন্টটা শেষ হওয়ার পরে যখন এই স্টেটমেন্টটা ক্রস করে যাবে তখন var এর মান হচ্ছে 6, var1 এর মান হচ্ছে 6, var2 এর মান হচ্ছে 7। সো আবার ভেরিয়েবলের মধ্যে ভেরিয়েবলের মান হিসেবে অ্যাসাইন করা যায়। ভেরিয়েবল কি রকম সেটা দেখা যাচ্ছে var var1 + 5 এভাবে অ্যাসাইন করা যায়। এখন দেখা যায় কি হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে এই লাইনে শেষ হওয়ার পরে var এর মান হচ্ছে 5, var1 এর মান হচ্ছে 6, var2 এর মান হচ্ছে 7। যখন এই লাইনটা ক্রস করলো, এই স্টেটমেন্টটা ক্রস করলো, তখন var এর মান হচ্ছে 6, var1 এরও মান হচ্ছে 6, var2 এর মান হচ্ছে 7। কিন্তু যখন এই স্টেটমেন্টটা ক্রস করলো তখন var মান হচ্ছে var1 + 5 মানে 6 + 5 = 11, অর্থাৎ var এর মান হচ্ছে 11, var1 এর মান হচ্ছে 6, var2 এর মান হচ্ছে 7। আবার একটা জিনিস যে সি প্রোগ্রামিং এর মেইন ফাংশন থেকে প্রোগ্রাম রান হওয়া শুরু করে এবং প্রতিটা একটা লাইনের পর একটা লাইন স্টেটমেন্ট, একটা স্টেটমেন্টের পর আরেকটা স্টেটমেন্ট সে এক্সিকিউট করা শুরু করে যদি সেখানে কোনো প্রকার কম্পাইলার এরর না থাকে। সো মোটামুটি ভাবে ভেরিয়েবল সম্পর্কে আলোচনা করা শেষ। এখন আমরা দেখব যে ভেরিয়েবলের মানে কিভাবে আমরা ভেরিয়েবলের মানটা প্রিন্ট করতে পারি। তার আগে একটা কথা বলে রাখি যে ভেরিয়েবলের নাম আমরা যা খুশি তাই নিতে পারি রুলসের মধ্যে, কিন্তু ভেরিয়েবলের নামটা যদি আমরা মিনিংফুল নেই সেক্ষেত্রে আমাদের প্রোগ্রামে অনেক বেশি সুবিধা হয়। কারণ অনেক বড় যখন কোড লিখতে হয় তখন ভেরিয়েবলের নাম যদি আমরা যেমন তেমন ভাবে ইউজ করি তাহলে প্রোগ্রামে বুঝতে অনেক অসুবিধা হয়। সো এখন আমরা প্রোগ্রামটা আমরা দেখব যে কিভাবে ভেরিয়েবলের মান প্রিন্ট করা সম্ভব। গত পর্বে আমরা শিখেছি প্রিন্টএফ ফাংশন এর মাধ্যমে আমরা কোনো কিছু প্রিন্ট করতে পারি। সো আজকে আমরা প্রিন্টএফ ফাংশন দ্বারাই শিখব যে কিভাবে আমরা ভেরিয়েবলের মান প্রিন্ট করব। সো প্রথমে আমরা প্রিন্টএফ ফাংশনটা লিখব। প্রিন্টএফ ফাংশন লেখার পরে এটা যদি প্রিন্টএফ ফাংশন স্টেটমেন্ট, এখন প্রিন্টএফ ফাংশনের মধ্যে ডবল কোটেশনের মধ্যে যা লিখব সেই মানটা প্রিন্ট করবে বলা হয়েছে। সো এখন আমরা ভেরিয়েবলের মান প্রিন্ট করব। এখন আমি লিখব this is a variable its value is এর ভ্যালুটা কত, ভেরিয়েবলের যে ভ্যালুটা এখানে আমরা সাধারণভাবে রেখে দিলাম ভেরিয়েবল, এর যেই ভ্যালুটা সেটা আমরা প্রিন্ট করব। এখন মূল যে ব্যাপারটা হচ্ছে যে এখানে var লিখে দিলে কিন্তু varটা প্রিন্ট করবে, ভেরিয়েবলের মানটা কিন্তু প্রিন্ট করবে না। ভেরিয়েবলের মানটা প্রিন্ট করবে কিভাবে করবে সেটার জন্য আমাদেরকে দেখতে লাগবে যে ভেরিয়েবলের টাইপটা কি রকম। এটা হচ্ছে ইন্টিজার, যদি ইন্টিজার টাইপ হয়
তাহলে সেখানে আমাদেরকে লিখতে লাগবে %d। %d হচ্ছে ইন্টিজারে স্পেসিফায়ার, অর্থাৎ যখন আমরা এই গোটা লাইনটা সে প্রিন্ট করবে, এক্সিকিউট করা শুরু করবে, তখন যখনই সে %d পাবে তখনই মনে করবে যে এখানে কোনো ইন্টিজার মান প্রিন্ট হবে, কোনো ইন্টিজার ভ্যালু প্রিন্ট হবে। সে কিন্তু এই %dটা প্রিন্ট না করে সেটা ভ্যালুটা প্রিন্ট করবে, কিন্তু কার ভ্যালু প্রিন্ট করবে সেটা আমাকে এই ডবল কোটেশনের পরে লিখে দিতে হবে একটা কমা দিয়ে, যে সেখানে প্রিন্ট করবে var এর মান, তা সে প্রিন্ট করবে। এখন আমরা প্রোগ্রামটা যদি রান করি তাহলে var এর মানটা প্রিন্ট করবে। সো var এর মানটা কত হবে সেটা আগে হিসাব করে বলেছিলাম যে var এর মানটা হবে 11। সো আমরা এখন দেখব যে আমাদের প্রোগ্রামটা আউটপুটে এসেছে কিনা। আসছে, এখানে লেখা আছে যে সম্পূর্ণ লাইনে প্রিন্ট হয়েছে, যেমন দিস ইজ এ ভেরিয়েবল ইটস ভ্যালু ইজ %d। %d এর জায়গায় কি বলেছিলাম যে ভেরিয়েবলের যে মানটা সেটা প্রিন্ট হবে, ভেরিয়েবলের মানটা প্রিন্ট হয়েছে। এখন যেটা হচ্ছে যে এখানে যে মান থাকবে তার মান প্রিন্ট হবে। সো এবার একটা সুন্দর একটা ছোট একটা প্রোগ্রাম লিখতেছি, সেটা হচ্ছে এরকম, একটা দুটো ভেরিয়েবল নেব, ইন্টিজার num1 = 5, num2 = 6, sum নামে একটা ভেরিয়েবল নেব, এর মানটা আমি ডিক্লেয়ার করলাম না কারণ দরকার নাই, কারণ পরে লিখব sum = হবে num1 প্লাস num2। এবার আমরা প্রিন্ট করব the sum of %d and %d হবে %d is %d। এখানে আমি 3টা %d দিয়েছি, তার মানে কি আমি 3টে ইন্টিজার ভ্যালু প্রিন্ট করব, যার মান আমি এখানে পরে কমা দিয়ে দেব। প্রথমটার মধ্যে আমি কিউ মান প্রিন্ট করব, সেটা হচ্ছে num1 এর মান প্রিন্ট করব, পরেরটার মধ্যে num2 এবং তৃতীয়টার মধ্যে আমি সাম এর মানটা প্রিন্ট করব। তাহলে হবে কি the sum of num1 এর মানে কি 5 and num2 6 is 5 plus 6, সাম এর মানটা হচ্ছে 5 plus 6 ইকুয়াল টু হচ্ছে 11। সো আমি প্রোগ্রামটা এখন রান করব। সো প্রোগ্রামটা রান করে আমি যেটা পেলাম সেটা হচ্ছে the sum of 5 and 6 is 11। সো ভেরিয়েবল সম্পর্কে আমার মোটামুটি আলোচনা করা শেষ। ভেরিয়েবল সম্পর্কে হয়তো অনেকেরই অনেক কিছু জানা আছে, যা আমরা ধীরে ধীরে পরে পর্বে আমি ভেরিয়েবলের টাইপ সম্পর্কে আলোচনা করব, বিস্তারিত আলোচনা করব। কিন্তু তার আগে একটা কথা, যে এখানে ডাটা টাইপ সম্পর্কে, ভেরিয়েবল এবং এই ডাটা টাইপ সম্পর্কে বিস্তারিত কিছু জানতে গেলে এই বইটা পড়া যেতে পারে। এই বইটা পাওয়া যাবে ইন্টারনেট থেকে, বিনামূল্যে ডাউনলোড করা যাবে। সেজন্য আমার পার্সোনাল ওয়েবসাইট shoriftech.wordpress.com এর বইমেলা, এই ওয়েবসাইটে বইমেলা পেজে এই বইটি পাওয়া যাবে। সেখান থেকে ডাউনলোড করে নিয়ে বইটি পড়লে উপকৃত হওয়ার সম্ভাবনা বেশি। এবং এর মধ্যে আমি ভেরিয়েবল এবং ডাটা টাইপ সম্পর্কে বেশ কিছু উদাহরণ সহ বর্ণনা করেছি। সো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। আজকের মতো এই পর্যন্তই।